বিএনপি গুজরাটের কসাই মোদিরে আনতে চাইছিল শপথের অনুষ্ঠানে। হ্যাঁ, কি খায়েজ আবার চালাকি করেছে। কইছে আমরা সার্কের সব রাষ্ট্রপ্রধানরে ডাকিছি, পাকিস্তানরেও ডাকিছি, মানে ব্যালেন্স করিচ্ছে পাকিস্তান ইন্ডিয়া। হ্যাঁ, মোদি যদি কাটাল রানীকে সঙ্গে করে নিয়ে আসলো নিহিনি, আমরা কেউ মাইন্ড করলাম না। নি একা একা মোদি আসলে ওই দিনই বিক্ষোভ দেওয়া শুরু হইতো তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব। যাই হোক, এক দাবরানিতে তামিজে খায়েশ। মোদিরও স্বাদ মিটিল না, বিএনপির আশা পড়িল না। হ্যাঁ, ওই গাইড ধরবি এখন, মোদির স্বাদ না মিটিল, বিএনপির আশা না পুরিল, সকলই ফুরায় যায় মা। এই ইলেকশন যে সুষ্ঠু হয় নাই, এটা আজকের টিআইবির জরিপে প্রকাশ হয়েছে। মানে ৭০টা আসনের মধ্যে ২১% আসনের ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট হয়েছে। ঠিক আছে, এক বা একাধিক জাল ভোট হয়েছে। আপনারা এইভাবে বুঝতে পারেন, ন্যূনতম একবার জাল ভোট হয়েছে, একবার। ন্যূনতম যখন বলছি তখন একাধিক হতে পারে, দুটো হতে পারে। ভোটের আগে বাক্স ভরা হয়েছে হাসিনার মতো, জাল ভোট দেওয়া হয়েছে হাসিনার মতো, আবার ভোটারদের কাছে ভয় ভীতি দেখানো হয়েছে হাসিনার মতো। হাসিনার আমলের চাইতে কম হয়েছে, এটা ঠিক, কিন্তু সংখ্যাটা তো কম না হয়েছে। তো তাহলে লাভ হইলো কি? ঘুরে মা ঘুরছে অ্যাং। এই ইলেকশনে কেমনি ইঞ্জিনিয়ারিং করাইতে পারে সেটা নিয়ে আদিয়াটা প্রেডিকশন দিছিল, সেটা শুনে নিয়ে আগে খুব স্পষ্ট ভাবে সহজ ভাষায় বলেছিল নির্বাচনের সরাসরি বুথ দখল না কইরাও ভিন্ন কৌশলে ফলাফল পাল্টে দেওয়া সম্ভব। খুব সাধারণ ভাবে বলা। আগে শুনেন কি কইছিল হাদি। এবার যেহেতু আমলারা সিল মারতে পারবেন না, আপনারা দেখেন এই মানে আমার হয় কি, আমরা যখন সিডাপের মতো একটা ভারী ভেন্যুতে কথা বলি তখন এত থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস এরকম বলি যেগুলো জনগণ কানেক্ট করতে পারে কম। হিসেবটা খুব সোজা হলো যে এই প্রত্যেকটা কেন্দ্রে, একটা কেন্দ্রে মিনিমাম 10টা বুথ থাকে। তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকে, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে, প্রত্যেক কেন্দ্রে আবার পোলিং অফিসার থাকে, এবং এই সবাই থাকে ওই উপজেলা বা জেলার লোকজন, মেইনলি স্কুলের টিচার, কলেজের টিচার, মাদ্রাসার টিচার, সাথে কিছু ব্যাংকার, এরা এখানে করেন। ব্যাপার হলো আপনারা, এটা খুব কমন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যারা আমরা যাদেরকে হেভিওয়েট প্রার্থী বলি মেইনলি, তারা যেটা করেন 5-7 জন ডামি দাঁড় করায় দেন। ডামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি, তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পোলিং এজেন্ট দেওয়া যায়, মানে তার নামে এজেন্ট দেওয়া যায়। তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী, তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে। তো আমার এগেনস্টে যিনি আছেন তিনি যদি আরো 5 জনকে দাঁড় করাই দেন এবং 5 জনের এগেনস্টে আরো 5 জন সে এখানে এজেন্ট দিবেন, তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে 10 জনের মধ্যে দেখা যাবে 8 জন বনাম আমার একজন। তো আমার একজন তো সে কুলাই উঠতে পারবে না। এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সে তো স্কুল টিচার ভাই, সে তো আসমান থেকে নাজিল হয় না, সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে 3-4 হাজার টাকা পাবে। এখন যেহেতু সেই ওই স্কুলে আবার চাকরি করা লাগবে, তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া, কারণ সে স্কুলেও ফিরতে পারবে না, কলেজেও ফিরতে পারবে না। শুনিছেন তো? নির্বাচন কমিশনের শুনে নাই, শুনিছে, করে নাই কেন? নির্বাচন কমিশনের উচিত ছিল না এটা আমলে নেওয়া, আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া, সেটা হয় নাই। যাই হোক, গত ভিডিওতে আমি জামাত এনসিপির সম্মিলিত ভোট 35% বলছিলাম, এটা ঠিক আছে, কিন্তু এটার সাথে তো আবার খেলাফত মজলিস, এবি পার্টি, অলি আহমেদের দলের ভোট যুক্ত হবে, তাই না? তাইলে এটা 38.5% হয়। এটা আমাদের জোটের ভোট, এটা হেলাফেলা করার সংখ্যা না। তার মানে আমরা ভোট পাইছি 38.5% আর বিএনপি 51%, তফাৎ 12%। আমাদের এই 38.5%টাকে আমাদের 45% নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হইতেছে কেমনে? আমরা যে 38.5% ভোট পাইছি, এটা কোনো ছোট বিষয় না, কিন্তু একটা দেশে এত বড় সমর্থন একদিনে তৈরি হয় না। শুধু আমাদের ভোট বাড়ালেই চলবে না, আমাদের ভোট রক্ষা করতে হবে। এর জন্য একটা সমন্বিত একটা পরিকল্পনা লাগবে। পুরা পরিকল্পনা এক এপিসোডে দেওয়া যাবে না। তাও আজকে কিছু গুরুত্বপূর্ণ কৌশলের কথা আলাপ করব। আমি আগে মেলা স্ট্র্যাটেজি গলে কয়ে দিছি জামাত এনসিপি রে, কয়টা নিচে আপনারাই জানেন। আমি একটা এক্সাম্পল দিই। আমি কইছিলাম পাড়ায় মহল্লায় চাঁদাবাজি প্রতিরোধ কমিটি তৈরি করতে। এটা করলে বিএনপির বাইরে সব শক্তিকে পাড়া মহল্লা লেভেলে অর্গানাইজ করে ফেলা যেত, তাদের একটা পলিটিক্যাল কাজ দেওয়া যেত, যেটা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। ইউনিটিটা স্ট্রং হইতো। তারা জানতো কে কোথায় চাঁদাবাজি করে, তারা জানতো কার কোথায় শক্তি, তাদের নিজেদের কোথায় শক্তি। এটাই নির্বাচনী ইউনিট হিসেবে কাজ করতে পারতো। পাত্তাই দেয় নাই, কানেও তুলে নাই। চাঁদাবাজিকে একটা ন্যাশনাল পলিটিক্যাল ইস্যু বানায় ফেলা যাইতো, করে নাই। হ্যাঁ, করেন না, কিন্তু আমি তারপরেও কয়া যাই, কারণ হইতেছে কি যে এটা তো অনেকে শুনবে, জানবে যে এটা একটা পথ ছিল, রাস্তা ছিল। অনেকে কইতে পারেন আপনি কয়া দিতেছেন কেন, সবাই তো জানা যাবে স্ট্র্যাটেজি, সবাই জানা গেলে অসুবিধা নাই। আমি এমন ভাবে বলি স্ট্র্যাটেজি, আমার তো কোনো গোপন স্ট্র্যাটেজি নাই।
আমি তো কোনো দল করি না যে দলের ফোরামে যায় কইব। আর এইভাবে বলা ছাড়া সেই জন্য আমার কোনো উপায় নাই। আর যে কৌশলে বলবো তা চাইলেও প্রতিপক্ষ ব্যবহার করতে পারবে না। মানে আমি যদি বলি আমি একটা ম্যান্ডোলিন বেজে ভোট চামু, এটা সবাই পারবি? হ্যাঁ, পারবি না। হ্যাঁ, আমি যে এককালে ম্যান্ডোলিন বাজালাম তা জানেন না? জানেন না? ও তাই নাকি? আচ্ছা দেখেন, শুনেছেন ক্যাঙ্কা বাজাচ্ছিলাম, এখন আর অবশ্য বাজাই না। এই জীবনে তো কত কিছু বিসর্জন দিছি। যাই হোক, প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই যে নির্বাচনী জোট, ঐক্যবদ্ধ বাংলাদেশকে একটা ন্যূনতম পলিটিক্যাল কর্মসূচির ভিত্তিতে ক্রিস্টালাইজ করতে হবে। এর ভিত্তি হবে জুলাই বিপ্লব, 2 নাম্বার ফ্যাসিবাদ বিরোধী, 3 নাম্বার আধিপত্যবাদ বিরোধী। এই 3টে ইস্যুতে জোট। এইটারে কিভাবে ক্রিস্টালাইজ করা যাবে সেটা আমি আরেক পর্বে বলবো।